গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকার পর পাকিস্তান তুরস্কেও লাখো মানুষের বিক্ষোভ, উপত্যকায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত। গাজাকে আরও বিচ্ছিন্ন করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর, যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শনিবার, শিগগিরই সিদ্ধান্ত হবে ট্রাম্পের আশাবাদ। যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকলে নাম নথিভুক্ত বাধ্যতামূলক, নইলে কারাদণ্ড, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। মধ্যরাতে পেনসিলভেনিয়ার গভর্নরের বাসায় অগ্নিসংযোগ। ফ্রান্স দূতাবাসে ১২ কর্মকর্তাকে দেশ থেকে নির্দেশ আলজেরিয়ার সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত, মন্তব্য প্যারিসের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা বিক্ষোভের পর এবার রাস্তায় নেমেছে পাকিস্তান ও তুরস্কের লাখো মানুষ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, রোববার করাচিতে কয়েক লাখ মানুষ ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। উত্তেজিত জনতা লাব্বাইক ইয়া গাজা ও লাব্বাইক ইয়া আকসা বলে স্লোগান দেয়। অন্যদিকে ইসরায়েলি হামলার নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে তুরস্কের বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ। ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল, ফিলিস্তিনি থেকে বেরিয়ে যাও স্লোগান দেয়। আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছে আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের সদস্যরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০০রও বেশি মানুষ। রোববার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টা ইসরায়েলিদের বোমাবর্ষণে এসব হতাহত হয়। নিহতদের মধ্যে ৬ ভাইও রয়েছেন। তারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। সোমবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ২০২৩ সাল থেকে ইসরায়েলি আগ্রাসনে মারা গেছে ৫০,৯৪৪ জন, আর আহতের সংখ্যা ১,১৬,০০০-এরও বেশি। অবরুদ্ধ গাজা উপত্যকাকে আরও সংকুচিত এবং বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি বলেছেন, গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে, আরও বেশি বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে। তিনি বলেন, ফিলাডেলফি করিডোর এবং মোরগের মধ্যবর্তী এলাকাটি এখন ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরও লিখেন, ইসরায়েল উত্তর গাজার বাফার জোনও প্রসারিত করেছে, কয়েক হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে, ভূখণ্ডের কিছু অংশকেই ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করেছে। এদিকে গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খুলতে মিশরের কায়রোতে আলোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক। রোববার মিশরীয় গণমাধ্যম আহরাম এ তথ্য জানিয়েছে। হামাস জানিয়েছে, যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইসরায়েল বাহিনী প্রত্যাহার, গাজা পুনর্গঠন, হামাসের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা তাদের ন্যায্য দাবি। এসব দাবি থেকে পিছপা হবেন না তারা। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় ধাপে আলোচনা হবে শনিবার। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে এ বৈঠক, এমন তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস। গেল শনিবার ওমানের প্রথম ধাপের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম সরাসরি বৈঠক। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ওমানে আলোচনায় ট্রাম্প প্রশাসন সন্তুষ্ট। এটিকে ৮ বছরের মধ্যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, অনুকূল, শান্ত ও ইতিবাচক পরিবেশে এ বৈঠক শেষ হয়েছে। এদিকে ইরানের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার আশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর উভয় দেশই এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করে। কিছুদিন আগে ট্রাম্প হুমকি দেন, পরমাণু প্রকল্প বন্ধ করার চুক্তি না করলে ইরানের সামরিক অভিযান করা হবে। বৈধ ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে নাম নথিভুক্ত করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ৩০ দিনের বেশি অবস্থান করলে বিদেশি নাগরিককে ফেডারেল সরকারের কাছে নিবন্ধন করতে হবে, অন্যথায় জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এক্সে এক পোস্টে এমন হুঁশিয়ারি জানিয়েছে। যুক্তরাষ্ট্রে H1
H1B ভিসা বা শিক্ষার্থী ভিসা থাকা ব্যক্তিরাও এই নিয়ম মানতে বাধ্য থাকবেন। অভিবাসীদের সন্তানের বয়স 14 বছর পার হলেই তাদের নতুন করে সরকারি দপ্তরের নাম নথিভুক্ত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য গভর্নরের সরকারি বাসভবনে এক দুর্বৃত্ত আগুন দিয়েছিলেন। অগ্নিসংযোগ করার পর গভর্নর জশ শাপিরো ও তার পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। রোববার শাপিরো বলেন, আগুন ছড়িয়ে পড়ার সময় পুলিশের ডাকে তিনি জেগে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শাপিরো জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় কেউ আহত হয়নি। আলজেরিয়ার ফ্রান্স দূতাবাসে 12 কর্মকর্তাকে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু জানায়, গেল শুক্রবার আমির বখরস নামে এক আলজেরিয়ান নাগরিক এক কনসুলার কর্মকর্তা সহ 3 আলজেরিয়ানকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। এরপরই আলজেরিয়ার সরকার এই সিদ্ধান্ত নেয়। আমির বখরস আলজেরিয়ার সরকার বিরোধী প্রভাবশালী ব্যক্তি। তিনি প্যারিসের রাজনৈতিক আশ্রয়ে আছেন। তার বিরুদ্ধে একাধিক জালিয়াতি মামলা রয়েছে। সন্ত্রাসী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাকে ফেরত চেয়ে ফ্রান্সের কাছে দাবি জানিয়েছিল আলজেরিয়া। এদিকে নিজেদের দূতাবাসে 12 কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। আলজেরিয়া সরকারের এই সিদ্ধান্তকে অবিবেচনার প্রসূত বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো। তিনি হুঁশিয়ারি জানিয়েছেন, ফরাসি কর্মকর্তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকলে ফ্রান্সও যথাযথ ব্যবস্থা নেবে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এসব তথ্য জানিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরো নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরো সৃজনশীল ও প্রাণবন্ত করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।